স্বামী নামক লোকটা লজ্জা দিতে চাইলেও মেয়েটা লজ্জা পেল না। নিচের দু হাতে রুদ্ধের মুখখানা আগলে ধরল, ভাঙা কণ্ঠে আওড়ালো, আপনি এমন কেন? কেন জীবনের পরোয়া না করে রাজনীতির পেছনে পড়ে আছেন বলুন না? সেদিন আপনি ছিলেন ওই গাড়িতে, কিন্তু নিথর হয়ে পড়েছিলেন। কেন হলো আপনাদের সাথে, আমাদের সাথে এমন? কেন সুস্থ ছিলেন না বলুন না? থাকলে আজ আমাদের গল্পটা অন্যরকম হতো। আমার কেউ কলম কিনে বলার সুযোগই পেত না। বলতে বলতে মেয়েটা পুনরায় ফুপিয়ে উঠল। রুদ্ধ হতাশ শ্বাস নির্গত করল। মেয়েটা সবসময় কেঁদে কুটে তার অস্থিরতা বাড়িয়ে দেয়। মেয়েটা কি বোঝে না এতে তার হৃদয়ে গভীর ক্ষত হয়? পুনরায় বইয়ের কপল হাতের পৃষ্ঠে মুছে দিয়ে নিজের বুকের ভেতর জাপটে ধরল। মুখে উচ্চারণ করল, এসব আমাদের ভাগ্যে ছিল পাখি, তাই এমন হয়েছে। আমি তোমাকে শেষ পর্যন্ত নিজের করে পেয়েছি, এটাই অনেক। এভাবে কেঁদে আমাকে আর যন্ত্রণা দিও না সোনা, প্লিজ শান্ত হও। স্বামীর আদুরে বাক্যগুলো অদ্রিজার কান্না রোধ করাতে সক্ষম হলো, তবে নাক টানা বন্ধ হলো না। রুদ্ধ বউকে শান্ত হতে দেখে আলগা করে ধরে গভীর কণ্ঠে আওড়ালো, তুমি কত নিষ্ঠুর অদ্রিজা। তোমাকে ভালোবেসে বলার পরও তোমার কোনো হেলদোল নেই। এতদিন বাদে ফিরলাম, তাতেও তুমি পাত্তা দিচ্ছ না। শুধু কান্না করে আমার মনটাকে অশান্ত করছো। কেন করছো পাখি? অদ্রিজা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কে বলেছে? তার কিচ্ছু যায় আসেনি। লোকটা কি জানে এটা জানার পর যে স্বামী তাকে ভালোবাসে তার ঠিক কতখানি প্রশান্তি অনুভব হয়েছে? তার তো এখনো বিশ্বাস হচ্ছে না লোকটা অন্য কাউকে নয়, বরং তাকেই ভালোবাসে। আজ থেকে নয়, কয়েক বছর পূর্ব থেকে। লোকটার এতটা ভালোবাসাও বুঝি তার কপালে ছিল। এই লোকটা তাকে ভালোবাসে ভাবতেই এখনো কতটা অস্থির লাগছে। তবে খুশিটুকু প্রকাশ করতে পারেনি। স্বামীর গুলি লেগেছিল শুনে নিজেকে সৌভাগ্যবতী খাতায় নাম লিখিয়েছে তৎক্ষণাৎ। আর সামান্য অভিমান করাতেই লোকটা তাকে পাষাণ বলছে। পাষাণ তো এই লোকটা যে এতদিন দূরে থেকেও তার সাথে কথা বলেনি। তবে আজ আর অভিমান হলো না, করতে ইচ্ছেই হলো না অভিমান। এই লোকটা অনেক সহ্য করেছে, আর অভিমান করে লোকটার কষ্ট সে বাড়াতে চায় না। ফ্যাঁসে গলায় ছোট করে বলল, সরি, আর কাঁদবো না। রুদ্ধ আলতো হেসে বউয়ের কপালে ওষ্ঠ ছোঁয়ালো। পুনরায় গভীর দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অভিমান শেষ হয়েছে বেগম, তাহলে একটা চুমুকায় এখন। অদ্রিজা ড্যাব ড্যাব করে তাকিয়ে অবাক কণ্ঠে শুধালো। পারমিশন নিচ্ছেন কেন? যদি না বলি তাহলে কি চুমু খেতেন না? রুদ্ধ ফিচেল হেসে ঝুঁকে বউয়ের নাকে নাক ঘুষে আবেশিত কণ্ঠে বলল, বউয়ের সম্মতি নিয়ে চুমু খেলে সব বাড়ে পাখি। তবে তুমি ঠিকই বলেছ, না বললেও খেতাম, কারণ আমার এখন বউয়ের সান্নিধ্য প্রয়োজন। কথাটা শেষ করেই মেয়েটার মুখে ছোট চুমু খেতে শুরু করলো, কপাল, নাক, থুতনি, এমনকি ঠোঁট পর্যন্ত। অদ্রিজা এই পর্যায়ে এসে না চাইতেও মুচকি হেসে ফেলল। রুদ্ধ তাকিয়ে দেখল বউয়ের সেই নির্মল হাসিটুকু। পরক্ষণে তৎক্ষণাৎ ঝুঁকে মেয়েটার অধর নিজের অধরে দখল করে নিল অধিকার স্বরূপ। অদ্রিজাও আজ নিজেদের মাঝে মান অভিমানটুকু মিটিয়ে নিতে তৎপর হলো। মিনিট মিনিট কয়েক সময় পেরোতেই রুদ্ধ ছেড়ে দিল বউকে। হাত বাড়িয়ে রুমের লাইটটা অফ করে দিল। নিজে ঠিকঠাক করে শুয়ে মেয়েটাকে বুকে টেনে নিয়ে পিঠে হাত বুলাতে শুরু করলো। লজ্জিত বউয়ের চুলের ওপর একটা শুকনো চুমু খেয়ে নয়ন যুগল বন্ধ করে নিল। বউয়ের উদ্দেশ্যে ছোট্ট করে আজ্ঞা দিল, একটু পরেই ভোর হয়ে যাবে, এখন ঘুমাও পাখি। কত প্রতীক্ষণের পরে আজ স্বামীর ঘুমন্ত মুখখানা দেখার সৌভাগ্য হলো তার। না হলে তো রোজই তার আগে উঠে হাওয়া হয়ে যায় লোকটা। লোকটা কপালের ওপর একটা হাত রেখে চিত হয়ে ঘুমিয়ে আছে, তবে অন্য হাতে তাকে এখনো জড়িয়ে রাখা। ঘুমালে বোধহয় সবার মাঝেই একটা বাচ্চা বাচ্চা ভাব থাকে। লোকটা এমনিতেই শান্ত, তবে এখন দেখে মনে হচ্ছে এই লোকের থেকে শান্ত আর কেউ নেই। কত নিষ্পাপ লাগছে। অদ্রিজা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল একান্ত পুরুষটির পানে। মনে ইচ্ছে জাগতেই ঝুঁকে লোকটার কপালে নিজের অধর স্পর্শ করালো। এলোমেলো চুলগুলোর মাঝে হাত চালিয়ে তা আরো এলোমেলো করে দিল। খানিকটা বিরক্ত করার ইচ্ছে জাগতেই স্বামীর গলায় দন্ত বসালো। রুদ্ধ ঘুমের মাঝেই নড়ে চড়ে উঠল। ঘুম জড়ানো কণ্ঠে আওড়ালো, হুম, একটু ঘুমোতে দাও না পাখি, এক রাত একটু ঘুমোতে পারিনি। অদ্রিজার খারাপ লাগলো শুনে। এতগুলো রাত লোকটা ঘুমাতে পারেনি,
আর জ্বালাতন করতে ইচ্ছে হলো না। তবে আদরস্বরূপ স্বামীর গালে ওষ্ঠ চেপে ধরল মেয়েটা। তারপর উঠে গেল বিছানা ছেড়ে। লোকটার যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে তার জন্য রুমের সব পর্দাগুলো সুন্দর করে টেনে দিল। ঘড়ির পানে তাকিয়ে দেখলো 8টা বাজতে চলেছে। অদ্রিজা দ্রুত পায়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। তারপর রুম থেকে বেরিয়ে এগিয়ে গেল কিচেনের দিকে। মা নিশ্চয়ই এতক্ষণে উঠে রান্না বসিয়ে দিয়েছে। অদ্রিজার ভাবনাই সত্যি, তমালিকা বেগমের রান্না প্রায় শেষের পথে। অদ্রিজা এগিয়ে গিয়ে দেখল তিনি কয়েক পদের রান্না করেছে। অদ্রিজা খানিকটা অবাক হয়ে মায়ের উদ্দেশ্যে শুধিয়ে উঠল, আম্মু, এত এত রান্না কেন করেছো? জানো না আব্বুর এখন এসব খাওয়া বারণ। তমালিকা বেগম কাজের ফাঁকে মেয়ের পানে তাকিয়ে আলতো হাসলেন। মেয়েটা বোধ হয় জানেই না রাতে জামাই আসাতে তিনি দরজাটা খুলে দিয়েছিলেন। ছেলেটা বোধ হয় খানিকটা লজ্জাও পেয়েছিল ওনাকে দেখে। কোনো মতে সালাম দিয়ে পাশ কাটিয়ে সুরসুর করে চলে গিয়েছিল মেয়েটার রুমে। রাতের কাহিনী মনে করে তমালিকা বেগম হাসি প্রসারিত করলেন, মুখে জবাব দিলেন, এসব তোর আব্বুর জন্য নয়, আমার আব্বুর জন্য। অদ্রিজার ভ্রু কুঁচকে এলো। শুরুতেই বুঝলো না তার আম্মুর আবার আব্বু এলো কোথা থেকে। সে তো সেই কবেই পটল তুলেছে। অদ্রিজার ভাবনার মাঝে তমালিকা বেগম শুধিয়ে উঠলেন, রুদ্ধ বাবা ওঠেনি এখনো? শোন, ছেলেটাকে বলে দিবি অন্তত বিকেলের আগে যেন না যায়, কখনো এসে একটু থাকেও না। তার মানে মাই দরজা খুলে দিয়েছিল? মা জানে লোকটা এসেছে রাতে? এবার সেও বোধহয় খানিকটা লজ্জা পেল। অদ্রিজা মায়ের সাথে বাকি কাজে হাত লাগালো। স্বভাবস্বরূপ ছোট্ট করে জবাব দিল, আচ্ছা বলবো, তবে থাকবে কিনা জানি না। অদ্রিজা মায়ের সাথে মিলে খাবারগুলো এনে খাবার টেবিলে রাখছিল। সেইক্ষণে দেখা পেল স্বামী নামক লোকটার। মাত্রই উঠল রুদ্ধ, ফ্রেশ হয়ে বেরিয়েছিল রুম থেকে। তখনই বউয়ের মুখখানা নজরে এলো। এতেই যেন ছেলেটার মন শান্তি পেল। ঘুম থেকে জেগে বউয়ের মুখখানা কাছ থেকে অবলোকন করতে না পেরে ছটপটিয়ে উঠেছিল তখন। চোখাচোখি শেষ হতেই রুদ্ধ এগিয়ে গেল শ্বশুরমশাইয়ের রুমের দিকে। রুদ্ধ দরজা নক করেই ঢুকলো। আরব সাহেব জাগ্রত থাকলেও চোখ বন্ধ করেই শুয়েছিলেন। চোখ মেলে জামাইকে সম্মুখে দেখে বিস্ময়ের পাশাপাশি খুশি হলেন। ছেলেটা কাছাকাছি এগিয়ে আসতেই ছোট্ট করে অনুস্ব স্বরে বললেন, বসো বাবা, কখন এলে? বলেই তিনি উঠে বসার চেষ্টা করলেন। রুদ্ধ দ্রুত পায়ে এগিয়ে এসে নিজের শ্বশুর মশাইকে ঠিকঠাকভাবে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। নিজের পাশে বসে জবাব দিল, রাতে এসেছে। আপনার শরীর এখন কেমন আছে আব্বু? এত টেনশন কেন নেন? যে নানু হওয়ার আগে ছেড়ে যাওয়ার পায়তারা করছেন? আরব সাহেব কিঞ্চিত হেসে জবাব দিলেন, তেমন কিছু নয়, বয়স হচ্ছে, বুঝোই তো। তবে শরীর এখন আগে থেকে বেটার। এতটুকু বলে সামান্য একটু বিশ্রাম নিয়ে শুধালেন, এ কদিন আমি আমার মেয়েটার মাঝে উদাসীনতা দেখেছি। তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু তোমাদের মাঝে কি কিছু হয়েছে বাবা? সমস্যা হচ্ছে না তো ওকে নিয়ে তোমার? যাকে এত চেষ্টার পর পেয়েছে তাকে নিয়ে সমস্যা বড়ই হাস্যকর মনে হলো। তবে আদুরে মেয়ের উদাসীনতা দেখে শ্বশুর আবার চিন্তা হবে, এটাই বোধহয় স্বাভাবিক। শ্বশুরকে চিন্তামুক্ত করতে জবাব দিল, কোনো সমস্যা নেই, এসব নিয়ে ভাববেন না আপনি। আপনার মেয়ে কিছুটা অভিমান করেছিল মাত্র। আরব সাহেব স্বস্তি পেলেন, তবে পুনরায় কিছুটা দোনামোনা করে শুধালেন, আমার সার্জারিতে নিশ্চয়ই অনেক টাকা লেগেছে। ছেলে মেয়ে দুটো এত টাকা কই পেয়েছে জানো তুমি? রুদ্ধ বেশ বুঝল শ্বশুরমশাই কি ভাবছে। রুদ্ধ এখানে উপস্থিত না থাকলেও খবর সবই জানে, তাই পুনরায় আস্থাস্বরূপ জবাব দিল গর্বিত স্বরে, আমার বউটা খুব বুদ্ধিমতী, বুঝছেন? ভাববেন না তো। সে শ্বশুরবাড়ির টাকা খরচ করে আপনার নাক কাটেনি। বাপের মতো আত্মমর্যাদাশীল কিনা। আরব সাহেব ছোট করে তাকালেন। ছেলেটা তো এত ঠোঁট কাটা স্বভাবের নয়, তবে আজ কত অবলীলায় ওনার সামনে বলে দিল আমার বউ। ছেলেটা খানিকটা মজাও করেছে, এটাও বুঝলেন তিনি। ভালো লাগলো। পাশাপাশি চিন্তামুক্ত হলেন বোধহয়। রুদ্ধ এবার সিরিয়াস কণ্ঠে বলে উঠল, সুস্থ হতে আবার চাকরি করতে চলে যাবেন না। এখন থেকে আপনার ছুটি। নিজের দিকে ধ্যান দিন। তমাল দেখে নেবে সংসারটা। যদি না দেখে আমি আছি তো। আপনার কিছু হলে আপনার মেয়েকে আমি সামলাতে পারবো না আব্বু। ওর কারণ হলো নিজের যত্ন নিন। আরব সাহেব আপ্লুত হলেন। কে বলে মেয়ে জামাই কখনো ছেলে হয়ে উঠতে পারে না?
তিনি কিছু আওড়াবেন তার পূর্বেই অদ্রিজা খাবার হাতে নিয়ে বাবার রুমে প্রবেশ করলো। মেয়েটাকে দেখেই দুজন চুপ হয়ে গেল। অদ্রিজা গিয়ে খাবারটা পাশে রেখে দিল। পরক্ষণে নিজেই বাবার মুখে খাবার তুলে দিল, যেন একটা মা তার ছেলেকে যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছে। রুদ্ধ বসে থেকে দেখলো বইয়ের কাজটুকু। হঠাৎ করেই আজ যেন এক নতুন স্বপ্নের বাসা বুনল মন গহীনে। মনে হলো যখন তাদের একটা সন্তান আসবে তখন মেয়েটা এভাবে যত্ন নিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিবে। বাচ্চাটা বেশি দুষ্টুমি করলে কখনো কখনো রেগে বকা দিবে, তার কাছে এসে নালিশ জানিয়ে বলবে, দেখুন রুদ্ধ, আপনার বাচ্চাটা কত পাজি, সারাক্ষণ জ্বালায় শুধু আমায়। আর তখন সে এই মিষ্টি মুহূর্তগুলো উপভোগ করবে। তার একটা ভরা সংসার হবে। আচ্ছা, তখন এই মেয়েটার মাঝে কি পরিবর্তন আসবে? তখনও কি কথায় কথায় এভাবে কেঁদে ফাঁসাবে, এমন ভীতু থাকবে? তখনও কি তার ওপর এভাবে অভিমান করে শেষ পর্যন্ত তার বুকেই মুখ লুকাবে? নিজের বাচ্চা সুলভ ভাবনায় হাসি পেল রুদ্ধর। হাসলো খানিকটা। বাবা মেয়েকে একা ছেড়ে দিয়ে নিচে বেরিয়ে গেল রুমটা থেকে। তবে তখনও কিছু সুন্দর স্বপ্নের জাল বুনতে ব্যস্ত ছেলেটার মন মস্তিষ্ক জুড়ে। বউয়ের রুমে মুখ গোমড়া করে বসে আছে রুদ্ধ। কিছুক্ষণ পূর্বের ব্রেকফাস্ট শেষ করে এসে বসেছে। বউটাই যত্ন সহকারে তাকে খাবার বেড়ে দিয়েছিল। মেয়েটারও নিশ্চয়ই এতক্ষণে খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু এখনও রুমে আসার নাম নেই। স্বামী যে এসেছে, একা বসে আছে, সেদিকে একটু ধ্যান দিবে না তার নিষ্ঠুর ফুলটা? তাকে তো আবার যেতেও হবে এখন। আর থাকতে না পেরে রুম থেকে বেরিয়ে এলো। দরজা পর্যন্ত এসেই দেখলো মেয়েটা সোফায় নিজের মায়ের সাথে বসে কিছু করছে। শাশুড়ির সামনেই ডাকতে বোধহয় খানিকটা অস্বস্তি হলো। গলা খাকারি দিয়ে নিচু স্বরে ডেকে উঠল, অদ্রিজা, একটু রুমে আসবে, একটু দরকার ছিল। তমালিকা বেগম আড়ালে কিঞ্চিত হাসলেন, তবে জামাইয়ের পানে তাকালেন না। ডাক শুনে অদ্রিজা চোখ তুলে তাকাতেই রুদ্ধ অসহায় ফেস বানিয়ে চোখের ইশারায় কাছে ডাকলো। স্বামীর মুখভঙ্গি দেখে অদ্রিজা হেসে ফেলল শব্দহীন। উঠে দ্রুত এগিয়ে এলো রুমে। রুদ্ধ দরজার আড়ালে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। অদ্রিজা ভেতরে প্রবেশ করতেই রুদ্ধ গম্ভীর স্বরে বলল, এই মেয়ে, তোমার যে একটা স্বামী আছে সে খেয়াল নেই? বাপের বাড়ি আসলে স্বামীকে ভুলে যাও কেন? অদ্রিজা ফিচেল হাসলো, ছোট ছোট চোখ করে তাকিয়ে মুখ বাঁকিয়ে আওড়ালো, আর আপনি যে এই কদিন আমার সাথে একটু কথা বলেননি তার বেলায়। রুদ্ধর বোধ হয় ইচ্ছে হলো বউকে কাছে টানতে, শক্ত করে জড়িয়ে ধরে একটা চুমো খেতে। তবে দরজা খোলা, শাশুড়ি আম্মা বসে আছে বাইরে, তাই এত নির্লজ্জ হতে পারল না সে। সেখানে থেকেই ভ্রুতে ভাঁজ ফেলে বাঁকা কণ্ঠে আওড়ালো, এটা কি তার শাস্তি নাকি বউ? ওকে, কোনো ব্যাপার না, তোমার শাস্তিও রাতের জন্য তুলে রাখলাম। অদ্রিজা লাজুক হেসে শান্ত স্বরে শুধালো, ডেকেছেন কেন? সময় দেখেছ? ঘড়িতে কত বাজে এখন? আমাকে যেতে হবে না বুঝি? স্বামীর কথা শুনে অদ্রিজা মাথা ঘুরিয়ে ওয়ালে টানানো ঘড়িটার দিকে তাকালো। সময় 10:30 পেরিয়ে 11 ছুঁই ছুঁই। পুনরায় মুখ ঘুরিয়ে ঠোঁট উল্টে বলল, আজ না গেলে হয় না? রুদ্ধ নিজ জায়গা থেকে সরে বিছানার দিকে যেতে যেতে জবাব দিল। না, যেতে হবে আমাকে। অদ্রিজার মুখটা ভার হলো। মা তো বলেছিল লোকটাকে থাকতে বলতে। রুদ্ধ বউয়ের ভারী হয়ে যাওয়া মুখটা দেখল, ভ্রু কুঁচকে এলো। হঠাৎ কিছু বুঝে তড়িঘড়ি শুধালো, তুমি বাড়ি ফিরবে না আমার সাথে? অদ্রিজার মুখখানা এবার এতটুকু হয়ে উঠল, লোকটা তাকে সাথে নিয়ে যাওয়ার কথা ভাবছে। সে তো ভেবেছিল বাবার কাছে আরও কটা দিন থেকে যাবে। রুদ্ধ যেন মুখের ভাবগতি দেখেই বুঝে ফেলল বউয়ের মনে কি চলছে। হঠাৎই ছেলেটা অশান্ত হয়ে উঠল। এতদিন পরে বাড়ি আসলো আর বউটা দূরে থাকার প্ল্যান করছে। অসহায় চাহনি নিক্ষেপ করল রুদ্ধ। বউ কোনো জবাব দেওয়ার পূর্বে নিজেই আমতা আমতা করে বলে উঠল, ভুল করেও না বলো না পাখি, একটু বলছো প্লিজ। এতদিন পর ফিরে এসে তোমাকে ছাড়া কি করে থাকবো? অদ্রিজা অসহায় বোধ করলো। স্বামীকে ফেরাতেও ইচ্ছে হলো না, আবার অসুস্থ বাবাকে রেখেও যেতে ইচ্ছে হলো না। কি করবে ভাবার মাঝেই দরজার পাশ থেকে তমালের বাঁকা কণ্ঠস্বর ভেসে এলো, আমার বোন যখন যেতে চাইছে না তখন জোর কেন করছেন? নয়ন যুগল তীক্ষ্ণ করে দরজার দিকে ফিরে তাকালো রুদ্ধ। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তমাল। তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, আমার বউকে আমি জোর করে কিংবা ভালোবেসে বোঝাই, তাতে তোমার কি? আমার অনেক কিছু। আপনি কেন আমার বোনকে জোর করবেন? বিয়ে দেওয়ার সময় কি আমরা বলেছিলাম যে আমার বোন কথা না শুনলে তাকে জোর করার অনুমতি দিলাম আমরা?
তৎক্ষণাৎ তমালের জবাব পেয়ে চোয়াল ঝুলে পড়ার অবস্থা হলো রুদ্ধর। বলে কি এই বান্দা? সে কি অনুমতি চেয়েছে নাকি অন্যের কাছে? বউ তার যা ইচ্ছে তাই করবে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই ছেলে কবে থেকে আবার বোনের হয়ে কথা বলতে শুরু করলো? বউয়ের পানে তাকিয়ে দেখলো মেয়েটা ঠোঁট চেপে হাসছে। কোথাও এদের মাঝে সম্পর্ক ঠিক হয়ে যায়নি তো? তবে রুদ্ধ হার না মেনে বলল, তোমার অনুমতির ধার ধারি নাকি আমি? বউ হওয়ার সাথে সাথে তার উপর আমার অধিকার এসে গেছে, বুঝছো? তাছাড়া জোর করার প্রয়োজন নেই। ওকে জিজ্ঞেস করে দেখো, ও আমার সাথেই ফিরতে চায়। তমাল শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো বোনের পানে। পরক্ষণে রুদ্ধর পানে তাকিয়ে গাম্ভীর্য ভাব বজায় রেখে আওড়ালো, সম্পর্কে আপনার বড় হই, তাই অবশ্যই আমার থেকে অনুমতি নেবেন এখন থেকে। আর আমাকে সম্মানও করবেন ওর বড় ভাই হিসাবে। তাছাড়া আপনি নিজেই ওকে জিজ্ঞাসা করুন যেতে চাই কি না। যদি চাই তো আপনি বাধা দিচ্ছে না। তমালের কথা শুনে ভ্রু কুচকালো রুদ্ধ। একদিন বোন মেনেই এসেছে, সম্পর্কের দোহাই দিতে পাজি ছেলে। আপাতত এসবে পাত্তা না দিয়ে রুদ্ধ জবাব জানতে বউয়ের দিকে তাকালো। অদ্রিজার বেশ ভালো লাগলো ভাই আর স্বামীর এই অহেতুক লড়াই দেখতে। ভাইকে জিতিয়ে দিতে চোখে চোখ রেখে অনুনয়ের স্বরে বলে উঠল, আর 2 দিন থাকি না এখানে? জয়ী হতে পেরে তমালের মুখের কোণে হাসির রেশ ফুটে উঠল। তা লক্ষ্য করে রুদ্ধ চটজলদি বউয়ের উদ্দেশ্যে আওড়ালো, এমন করে বলো না পাখি, স্বামীর কষ্টটা একটু বোঝো। 2 দিন পরে আবার নিয়ে আসবো আব্বুকে দেখতে। এখন চলো প্লিজ। ভাইয়ের সামনে এভাবে বলায় লজ্জা এসে ঘিরে ধরল অদ্রিজাকে। হতাশ শ্বাস ফেলে ছোট্ট করে অনুরোধের স্বরে বলল, তাহলে বিকেল পর্যন্ত থাকবেন প্লিজ। আম্মু চাইছিল আপনি থাকুন, বিকেল হলেই চলে যাব। এরপর আর না করার হিম্মত হলো না রুদ্ধর। কাজকে বা হাত দেখিয়ে বউয়ের কথায় রাজি হয়ে ছোট্ট করে উচ্চারণ করলো। ঠিক আছে। ছোট্ট এক শব্দ শ্রবণ হতেই অদ্রিজার মুখে হাসি ফুটল। তবে এতে বোধহয় তমালের হাসিটুকু মলিন হলো। অদ্রিজা বুঝেও কিছু বলল না। ভাই এসেছে বিধায় নিজে সেখান থেকে চলে গেল। রুদ্ধ বউয়ের যাওয়ার পানে তাকিয়ে থেকে শালার উদ্দেশ্যে ডেকে উঠল, ভেতরে আসো, কথা আছে। তমাল আগের ন্যায় ভাবান্তরহীন প্রবেশ করলো বোনের রুমে। এগিয়ে আসতেই রুদ্ধ পাশে বসার জায়গা করে দিয়ে ইশারায় বসতে বলল। তমাল বসলো পাশে। খাওয়ার সময় দেখা হয়েছিল দুজনে, তবে খুব একটা কথা হয়নি, তাই এখন ডেকে আনা। যাওয়ার আগে কিছু কথা বলতে চাই, সেই হিসেবে প্রথম প্রশ্ন শুধালো রুদ্ধ। হঠাৎ আব্বুর শরীর অসুস্থ হলো কেন? কোনো ঝামেলা হয়েছিল পরিবারে? হুম। কোনো কিছু আড়াল না করে ছোট্ট এক শব্দেই জবাব দিল তমাল। রুদ্ধ বিনিময়ে জানতে চাইল না কি হয়েছিল। পারিবারিক বিষয় তাদের মাঝেই থাকুক। তবে স্বরে গাম্ভীর্য ভাব বজায় রেখে আওড়ালো, অনেক তো হলো, এবার সংসারের দায়িত্বটা নাও। আব্বুকে আর কাজ করতে দিও না। আম্মু খুশি হবে এতে। পারবে না এতটুক করতে? তমাল এবারও ছোট্ট এক শব্দে আওড়ালো, হুম। অফিস নিয়মিত যাবে, আব্বু আম্মুর ধ্যান রাখবে। এবারের কথার পিঠে তমাল হঠাৎ করেই বলে উঠল, আমি আর আপনাদের অফিসে জব করতে চাই না। রুদ্ধ খুব একটা অবাক হলো না এতে। তমালের পানে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, কারণটা কি রনক? কারণ যাই হোক, আমি আর ওখানে কাজ করতে চাইছি না। তাহলে কি অন্য কোথাও ট্রাই করতে চাইছো? হুম। জবাব পেয়ে রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছে, তবে আমি চাই তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো। একটা প্রশ্ন করার ছিল, প্রিয়তাকে পছন্দ করতে? তমাল খানিকটা অবাক হলো বটে, তবে জানতে ইচ্ছে হলো না কি করে জানে এটা। তবে এবার আর জবাবও দিল না। রুমময় এদিক ওদিক তাকালো। রুদ্ধ পুনরায় দীর্ঘশ্বাস ফেলে নিজের মতো করে বলে উঠল, এসব রৌনকের মুখ থেকে শুনেছিলাম। মেয়েটাকে নিয়েই হয়তো তোমার আর রৌনকের মাঝে সমস্যা। এসব তোমরাই মিটিয়ে নাও। তবে একটা কথা বলতে চাই, প্রিয়তা তোমাকে কখনো পছন্দ করতো না। যা ছিল সব তোমার তরফ থেকে একতরফা। তাই এসব ভুলে যাওয়ার চেষ্টা করে সব নতুন করে শুরু করো। আর রৌনককে আমি বুঝিয়ে বলবো, নিজেদের মাঝে ঝামেলা না করাই ভালো। তমাল এবারেও নীরব রইল। রুদ্ধ যেন ছেলেটার নীরবতার কারণে আর কিছু খুঁজে পেল না বলার মতো। তমাল হঠাৎ করে বলে উঠল, একটা প্রশ্ন করতে পারি? করো। রুদ্ধর থেকে সহজ জবাব পেয়ে শুধিয়ে উঠল তমাল। এত কিছুর পরেও আপনাকে কখনো আমার উপর রেগে যেতে দেখিনি। এর কারণ নাকি অনাথ মনে করে দয়া দেখিয়েছিলেন? তমালের ঠোঁটের কোণে কেমন এক দুর্বোধ্য হাসি লিপটে। রুদ্ধ গভীর দৃষ্টিতে পরোক্ষ করল ছেলেটাকে।
পরক্ষণেই শান্ত স্বরে জবাবে আওড়ালো। যখন সবার সামনে বোনকে ধর্ষিত বলেছিলে সেদিন তোমার চোখে বোনের প্রতি ঘৃণা বা তাচ্ছিল্য দেখেনি। মেয়েটাকে সম্মুখে অবহেলা করতে দেখলেও পিঠ পিছিয়ে কখনো বোনকে নিয়ে নোংরা কথা বলতে শুনিনি। তোমার চোখের সামনে এতগুলো টাকা মেরে ধরার পরেও তোমার চোখে টাকার প্রতি লালসা দেখিনি, তবে প্রয়োজন দেখেছিলাম। হয়তো এটাই কারণ তোমার উপর রাগ না দেখানোর, তোমাকে সাহায্য করার। তার চেয়ে বড় কারণ ছিল তোমার বোন নিচে। আর একটা কথা, এটা তোমার পরিবার, তাই কখনো তোমাকে এতিম মনে করার মতো ঘৃণ্য চিন্তা মাথায় আনেনি। রুদ্ধর কথা শুনে তমালের হঠাৎ করে রায়ের কথা স্মরণে এলো। মেয়েটা ঠিকই বলে, সে পুরোই তার ভাইয়ের মতো, ভাবনার চিন্তায় অনেক মিল। না চাইতেও তমালের ঠোঁটের কোণে হাসির ঝিলিক দেখা দিল। মুখ ফসকে বলে উঠল। আপনারা দুই ভাই বোন সম্পূর্ণ এক। রুদ্ধ হঠাৎ বুঝতে না পেরে ভ্রু কুঁচকে শুধালো। মানে কার কথা বলছো তুমি? তমাল সেভাবেই বলে উঠল। আপনার বোন মানে রায়ার কথা বলছি। বাচ্চা একটা মেয়ে, তবে আপনার মতো করেই কথা বলে মেয়েটা। রুদ্ধর কপালে আরো শখানেক ভাঁজ পড়ল। নজর তীক্ষ্ণ করে তাকিয়ে রইল তমালের পানে। হঠাৎ গম্ভীর কণ্ঠে শুধালো। মেঘ আবার তোমাকে কখন কি বললো? কখনো তো কথা বলো। তমাল গম্ভীর স্বর পেয়ে তাকিয়ে দেখল রুদ্ধর পানে। কিছু একটা বুঝলো বোধহয়, তবে এতটা আমলে নিল না। স্বাভাবিক কণ্ঠে তবে কিছুটা মজার স্বরে বলে উঠল। ওই মাঝে মধ্যে কোথা থেকে যেন উদয় হয়, আমাকে সখানে জ্ঞানের ঝুলি শুনিয়ে আবার উদাও হয়ে যায়। রুদ্ধ কি ভাবলো আর বুঝলো তা বোধহয় কেবল সেই জানে। তমালের থেকে চোখ সরিয়ে নিল। গম্ভীর স্বরের পরিবর্তে শান্ত শীতল কণ্ঠে আওড়ালো। মেঘের থেকে দূরে দূরে থাকবা, ও এখনো বাচ্চা। তমাল কেমন করে হাসলো। সে কি বোকা যে এই লোক কেন হুঁশিয়ারি দিল তা বুঝবে না, তবে এতটাও গুরুত্ব দিল না। নিজের অভিব্যক্তি জাহির করতে আওড়ালো। ঠিকই বলেছেন ভাইয়া, ও একটা বাচ্চা, আর কোনো বাচ্চার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আর আপনার বোনের কাছে আমি কখনো যাইও নি। বিশ্বাস না হলে আমার চোখেই পড়ে নিন। আপনারা তো আবার চোখ পড়ার পিএইচডি করে রেখেছেন। বলেই মুখটা রুদ্ধর মুখোমুখি এগিয়ে নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখল। রুদ্ধ বোধ হয় এতে ভরকে উঠল। সে কি এত কিছু ভেবে বলেছে নাকি? তার বোনটা এখনো ছোট, আর এই বয়সের বাচ্চারা অনেক ফ্যান্টাসিতে ভোগে। কে বলতে পারে কখন কি হয়ে যায়। তবে এটাও ঠিক, এ ছেলে তার বোনের জন্য পারফেক্ট নয়। দুজন সম্পূর্ণ আলাদা। রুদ্ধ নিজের মুখটা সরিয়ে নিয়ে বিরক্ত কণ্ঠে আওড়ালো। বেশি না বুঝে দূরে যাও, সরো বলছে। রুদ্ধকে রাগাতে পেরে তমাল যেন খুশি হলো। তার এত সভ্য হওয়ার ইচ্ছে নেই যে বোনকে আগলে নিয়েছে দেখে এই লোকের সাথে সে টম জেরির ঝগড়া বাদ দিয়ে দিবে। তমাল বিশ্বজয়ের হাসি হেসে উঠে দরজার দিকে এগিয়ে গেল। রুদ্ধ হাঁপ ছেড়ে গলা ছেড়ে শুধিয়ে উঠল। তা আমার টাকা কবে পরিশোধ করছো? এরপর কিন্তু সুদ সহ ফেরত দিতে হবে। তমাল থেমে গিয়ে তেজরা নজরে ঘুরে তাকালো। ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল। একজন এমপি হয়েও সামান্য কটা টাকার লোভ সামলাতে পারছেন না। ছি, অপেক্ষা করুন, বিয়ের পর দিয়ে দিব। শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনবো, তারপর পরিশোধ করব আপনার ধার। বলেই ছেলেটা পুনরায় হাঁটা দিল। রুদ্ধ পেছন থেকে চেঁচিয়ে উঠল। ওটা আমার পরিশ্রম করে উপার্জন করা টাকা, ফ্রিতে কেন দেবো? ফেরত তো চাইবই। তমাল যেতে যেতে মুচকি হেসে বলে গেল। আপনাদের মতো নেতারা কি কষ্ট করবে না আমার ভালোই জানা আছে। সবই তো জনগণের থেকে লুটে টাকা। চিন্তা করবেন না, দিয়ে দিব টাকা। রুদ্ধ বাঁকা চোখে তাকিয়ে রইল শ্যালকের যাওয়ার পানে। ভালোই বুঝলো এই ছেলেটা এখন তার থেকে তার পিছে লাগবে। কি দিনকাল এলো! ইচ্ছায় টাকা ধার দিয়ে এখন তার চাইতে গিয়ে শুনতে হচ্ছে সে জনগণের টাকা লুটে খায়। এমন শালা কারণ না থাক। ছেলেটা চলে গেলেও একা একা বিড়বিড়িয়ে করে আওড়ালো। আস্ত একটা বেয়াদব। বিকেলের দিকে ফিরে আসতে চাইলেও বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। এসে দুজন একসাথে ফ্রেশ হয়ে নিচে এলো। হলরুমে রুহানি বেগম সহ নূর বেগম, রাশেদুল সাহেব সকলেই উপস্থিত। রুদ্ধ এসে বসলো বড় সোফাটায়। অদ্রিজা চলে গেল কিচেনের দিকে, পিছু গেল প্রিয়তাও। কতদিন পর বান্ধবীকে কাছে পেয়েছে সে। দুই যা মিলে না হয় এই ভর সন্ধ্যায় সবার জন্য চা বানিয়ে আনুক। বড় ভাইয়া বাড়ি এসেছে শুনেই ছুটে এলো ঈশানী। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ডাইনিং স্পেসের আড়ালে গিয়ে দাঁড়ালো।
মন বলছে ভাইয়া যখন এসেছে তখন তার বিয়ের কথা তুলবেই। তার ভাবনা সত্যি করে দিয়ে রুহানি বেগম হাসি মুখে ছেলের মুখে তাকিয়ে বলে উঠলেন, হ্যাঁ রে রুদ্র, জানিস তো কাল জহির সাহেব এসেছিলেন ওনার ছেলেকে নিয়ে ঈশানীকে দেখার উদ্দেশ্যে। রুদ্ধ খানিকটা অবাকই হলো। কাল আর ভাইয়ের সাথে কথা বলার সুযোগই হয়নি, তাই কিছুই জানে না এই বিষয়ে। আর স্যারকে তো বলেছিল ভেবেচিন্তে দেখা যাবে এ বিষয়ে, তাহলে এত তাড়াহুড়া করার কি আছে? ফুপির পানে তাকিয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, ওনাকে তো বলেছিলাম ধীরে সুস্থ আগাতে। যাই হোক, কি বললেন ওনারা? আর তোমরা কি বললে? রুহানি বেগম হাসি মুখেই জবাব দিলেন, ওনারও তো বিয়েতে রাজি, আজ বললে আজই নিয়ে যাবে মেয়েটাকে। তবে আমরা বলেছি রুদ্র আগে আসুক, তারপর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে।